হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো সেই স্টুডেন্টদের জন্য, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তো ইউনিট 2 এর আলোচনার বিষয় যেটা রয়েছে মেজর পেপার 2 এর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, তো চলো আলোচনাটা শুরু করা যাক। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো চলো এবার আলোচনায় আসা যাক। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু কথা বলা হয়েছে। তো এই সংবিধান প্রণেতাগণ মৌলিক অধিকারের অধ্যায়ে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে পারেনি। মানে কি, প্রস্তাবনায় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, কিন্তু বিভিন্ন কারণে সমস্ত কিছুকে সঠিকভাবে বাস্তবায়িত করা যায়নি। সমকালীন ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে অভিপ্রেত ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনাও ছিল না। তাই মৌলিক অধিকার সম্পর্কিত 3য় অধ্যায়ের ঠিক পরেই সংবিধানকারীদের প্রচেষ্টায় একটি অধ্যায় যুক্ত করা হয়। ঠিক আছে, সংবিধানকারীদের প্রচেষ্টায় একটি নতুন অধ্যায় যুক্ত করা হয় এবং এই অধ্যায়ে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সংকল্পটি বিভিন্ন নির্দেশ এবং নীতির মাধ্যমে বিস্তারিতভাবে ব্যক্ত করা হয়েছে এবং এটাকেই নির্দেশমূলক নীতি হিসেবে সংবিধানের প্রস্তাবনা লাভ করেছে। ঠিক আছে, বা প্রাধান্য লাভ করেছে। ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ের 36 থেকে 51 নং ধারা পর্যন্ত মোট 16টি নির্দেশমূলক নীতি বর্ণনা করা রয়েছে বা বর্ণিত করা আছে। মূল সংবিধানের 13টি নির্দেশমূলক নীতি ছিল, যেটা 1947 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও পরে 4টি নির্দেশমূলক নীতি সেই সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, নির্দেশমূলক নীতিগুলো কি আছে। তো এই নীতির প্রথমে উৎসগুলো দেখে নিই। বিভিন্ন উৎস থেকে নির্দেশমূলক নীতিগুলো বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন উৎস থেকে যে এই নীতিগুলোর উদ্দেশ্য বা বিষয় আমরা গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানে। গান্ধীজির চিন্তাধারায় হিন্দু ধর্মের আদর্শ ডক্টর আম্বেদকরের মতে 1935 সালে ভারত শাসন আইনের গভর্নর এবং গভর্নর জেনারেল যারা ছিল, এদের জন্য লিপিবদ্ধ নির্দেশাবলী এবং 1945 সালে শুধু কমিটির প্রতিবেদন প্রভৃতির দ্বারা নির্দেশমূলক নীতিগুলি প্রভাবিত হয়েছে। এবং আমাদের ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটি আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধানে থেকে অনুসরণ করা হয়েছে। ঠিক আছে, আইরিশ বা আয়ারল্যান্ডের যে সংবিধান, সেই সংবিধানের অনুকরণে আমাদের সংবিধানটি রচনা করা হয়েছে। আচ্ছা, দেখো প্রকৃতি কি আছে, নির্দেশমূলক নীতির প্রকৃতি। যে সংবিধানকারীগণ নির্দেশমূলক নীতি বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন তার সুস্পষ্ট ধারণা সংবিধানে প্রদান করা হয়নি। ঠিক আছে, নির্দিষ্ট কি যে নির্দেশমূলক নীতি সম্পর্কে সুষ্ঠুভাবে কিন্তু বলা হয়নি, তবে নীতিগুলোর উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সংবিধান অনুসারে দেশে শাসন সংক্রান্ত বিষয় নীতিগুলির মৌলিক এবং আইন প্রণয়নের এই সমস্ত নীতি প্রয়োগ করা হচ্ছে কি, কার কর্তব্য? হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। ঠিক আছে, সমস্ত ধরনের নীতি প্রয়োগ করা হলো রাষ্ট্রের কর্তব্য। মূলত নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে একটি জনকল্যাণকর রাষ্ট্র গঠন করাই হলো এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, নির্দেশমূলক নীতির মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র যদি গঠন করায় উদ্দেশ্য ছিল এই নির্দেশমূলক নীতির। সাধারণভাবে বলা যেতে পারে যে নির্দেশমূলক নীতিগুলো হলো রাষ্ট্র পরিচালনার কতগুলি শৃঙ্খলাবদ্ধ নীতি,
সরকার এই নীতিগুলি পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার সাধারণ ধারণাকে প্রকাশ করে। ঠিক আছে, তো এই নীতিগুলির মধ্যে কিছু নীতিগুলো, যেটা প্রথমত কি আছে, যে নীতিগুলি জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠা করে। নির্দেশমূলক নীতির প্রথমেই বলা হয়েছে যে এই নীতিগুলি সাধারণ জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবে। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে সরকারের জনকল্যাণ এবং সামাজিক কল্যাণমূলক কাজগুলো নির্দেশ করে। এবং তৃতীয়ত শাসনতান্ত্রিক, রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের ধারণাকে প্রকাশ করা হয় এই নির্দেশমূলক নীতির মাধ্যমে। আচ্ছা, নির্দেশমূলক নীতির এবার বর্ণনাটা করে নিয়ে দেখো যে রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে নির্দেশ হিসেবে এই নীতিগুলিকে অনুসরণ করে। ঠিক আছে, আইন প্রণয়নের নির্দেশ হিসেবে এই নীতিগুলিকে রাষ্ট্র প্রণয়ন করেন, তাই এই নীতিগুলির নাম দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ঠিক আছে, যেহেতু আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র এই নীতিগুলো দিয়েছেন, এই জন্য এইটার নাম দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি। আচ্ছা, অন্তর্নিহিত বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে নির্দেশমূলক নীতিগুলিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 4টা আছে। প্রথমত কি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ, যেখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে এবং অর্থনৈতিক বৈষম্য সকলের মধ্যে যেন সঠিকভাবে থাকে বা ওই বৈষম্য যেন সেভাবে না থাকে, সেই নীতিগুলো প্রতিষ্ঠা করার কথা এখানে বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে শাসন কাঠামোর উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ। 3 নম্বরে হলো প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্কিত নীতিসমূহ। এবং 4 নম্বরে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত নীতিসমূহ, মানে যেই নীতিতে বলা হয়ে যাবে যে আন্তর্জাতিক সম্পর্ক কি করে সঠিকভাবে পরিচালনা বা সুসম্পর্ক কি করে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, নেক্সট আছে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য সম্পর্কিত নীতিসমূহ। আচ্ছা দেখো, 38 নং ধারায় রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে জনকল্যাণ সাধনের সচেষ্ট হবে। ঠিক আছে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে, এই তিনটার ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করবে যেটা জনকল্যাণ সাধনে চেষ্টা করবে বা সচেষ্ট হবে। তারপরে বলা হয়েছে যে 39 নং ধারায় অনুসারে বলা হয়েছে কি স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত উপজীবিকার অধিকার ভোগ করতে পারে। স্ত্রী পুরুষ সবাই যেন সকল উপজীবিকা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং জনগণের কল্যাণে সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ বর্ণিত হবে। এবং এখানে 3 নম্বরে বলা হয়েছে কি একই কাজের জন্য নারী এবং পুরুষ সমান পরিমাণ মজুরি পাবে। এমন না যে একই কাজের জন্য পুরুষকে বেশি মজুরি দেওয়া হবে বা স্ত্রীকে কম দেওয়া হবে, সেটা না, নারী পুরুষ সবাইকেই সমান যেন মজুরি বা অর্থ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, নেক্সট 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আর্টিকেল 39-এর এ নং ধারা যুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য একই সাম্যের ভিত্তিতে রাষ্ট্র সমান আইন বলবৎ হবে। দিন দরিদ্রের জন্য বিনা অর্থ ব্যয়ে আইনি সাহায্য লাভের ব্যবস্থা করা হবে। দিন দরিদ্র মানে যারা গরিব, তাদের জন্য বিনা অর্থে, ঠিক আছে, তাদের জন্য আইনি সাহায্য দেওয়া হবে তাদেরকে। আচ্ছা, নেক্সট হচ্ছে শাসন কাঠামোর উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ কি রয়েছে দেখো। প্রথমত বলা হয়েছে কি 40 নং ধারা অনুযায়ী স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েতের গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত থাকবে। ঠিক আছে, রাষ্ট্র স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কি গঠন করতে পারবে হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠন করতে পারবে এবং তাদের হাতেই প্রয়োজনীয় যত ধরনের ক্ষমতা, সেই ক্ষমতা তাদের হাতে দেওয়া হবে। তারপরে বলেছে 44 নং ধারায় রাষ্ট্র প্রথমে ভারতের সকল নাগরিকদের জন্য দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে। ঠিক আছে, দেওয়ানি বিধি প্রবর্তন করার চেষ্টা করবে এবং 50 নং ধারা অনুযায়ী সরকারের বিচার বিভাগের শাসন বিভাগ থেকে পৃথক করার চেষ্টা করা হবে। ঠিক আছে, বিচার বিভাগ এবং শাসন বিভাগ আগে একই ছিল, কিন্তু 50 নং সংশোধনীতে বলা হয়েছে যে সরকারের বিচার বিভাগ এবং শাসন বিভাগ দুটোকে পৃথক করার চেষ্টা
করা হবে। আচ্ছা, নেক্সট হয়েছে প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত কি কি নীতিসমূহ রয়েছে। দেখো, যে প্রথমে হচ্ছে 45 নং ধারা অনুযায়ী সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত বালক বা বালিকারা যাতে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। ঠিক আছে, তো 45 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে যতগুলো 10 থেকে 14 বছর পর্যন্ত শিশু, যেখানে ছেলে বা মেয়ে দুটোই থাক, তারা যেন বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার বা সুযোগটা পেয়ে থাকে তারা। তারপরে 47 নং ধারা অনুযায়ী রাষ্ট্র ওষুধের প্রয়োজন ব্যতীত অন্য মদ বা মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করবে। শুধুমাত্র ওষুধের জন্য প্রয়োজনীয় যে সমস্ত মদ বা মাদক তার ব্যবহার হবে, কিন্তু ওষুধ ছাড়া বাকি সমস্ত কিছুকেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। 48 নং ধারা অনুযায়ী পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। ঠিক আছে, তারপরে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 48 নং ধারার এ সাবক্লাসে বলা হয়েছে যে যুক্ত করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন ব্যাপারে রাষ্ট্র উদ্যোগী হবে এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। তো এই যে বন্যপ্রাণী সংরক্ষণ বা বন সংরক্ষণের ব্যাপারটা, এটা হয়েছে 42তম সংশোধনীতে। এখানে একটা নতুন ধারা যুক্ত করা হয়েছিল, যেটা 48A নং ধারা যুক্ত করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে রাষ্ট্রের উদ্যোগে এখানে করা হবে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যথেষ্ট বা যথাউচিত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত কি কি নীতি রয়েছে। আচ্ছা, 51 নং ধারা অনুযায়ী সংবিধানের 51 নং ধারা অনুসারে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি, তারপরে জাতিসমূহের মধ্যে ন্যায় সংযত এবং সম্মানজনক সম্পর্ক রক্ষা করা, তারপরে রয়েছে আন্তর্জাতিক আইন এবং সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার ব্যাপারে রাষ্ট্র চেষ্টা করে থাকবে। তারপরে রয়েছে হলো এইটুকুই আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।